ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে চান প্রধান উপদেষ্টা। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সইয়ের আশা আলী রিয়াজের। নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠছে না। পৃথিবীর কোনো চক্রান্ত ভোট ঠেকাতে পারবে না, জানালেন প্রেস সচিব। মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারে দ্রুত তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। গোয়েন লুইসের সঙ্গে বিএনপির বৈঠকের পর জানালেন আমির খসরু। ঋণের নামে ব্যাংকের টাকা লোপাট করে লুকিয়ে থাকার সুযোগ বন্ধ হচ্ছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিশেষ আইন করার পরামর্শ বিশ্লেষকদের। এবং নানা আলোচনা সমালোচনার মধ্যেই কাল হচ্ছে বিসিবি নির্বাচন। অংশ নিচ্ছেন মোট 23 প্রার্থী। চেম্বার আদালতের আদেশে ভোটে থাকবে 15 ক্লাব। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই হবে, এমন আশার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সব দল একমত হলে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তিনি। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠক নিয়ে এখন পর্যন্ত আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক আজকে শুরু হয়েছে, অর্থাৎ জুলাই যে সনদ, সেই বহুল আলোচিত জুলাই সনদটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে সেই আলোচনাটি মূলত চলছে। এখন মধ্যাহ্ন বিরতি চলছে, তো এরই মধ্যে কিছু রাজনৈতিক দলের নেতারা তারা বের হয়েছেন, তারাও তাদের মতামতগুলো দিচ্ছেন। তো সর্বোপরি বলতে গেলে খবরেই যে জিনিসগুলো আমরা জানাচ্ছিলাম সকাল থেকে, সেই জায়গা থেকে যদি একটু বলি যে এখন এখানে কয়েকটি পয়েন্ট বড় আকারে এসেছে। এই বাস্তবায়নটি কিভাবে হবে জুলাই সনদ, সেটি হচ্ছে গণভোট হবে নাকি এই সংবিধান আদেশ জারি হবে, বা আমরা দেখেছি যে বিএনপি বা অন্যান্য যে কিছু সমমনা দল তারা আগে থেকেই যে প্রস্তাবটি দিয়ে আসছিল যে এই বিষয়গুলো মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী সেটি সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে এখন কথা হচ্ছে। আমরা দেখেছি যে সবশেষ এনসিপি, আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও তারা গণপরিষদের একটি বিষয় তারা আলাপ আলোচনায় শুরুতে রেখেছিল, কিন্তু পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে তারা বলার চেষ্টা করছেন যে কিভাবে এই অর্থাৎ গণভোটের মাধ্যমে জনগণের যে মানে মূল মতামত, অর্থাৎ জনগণের কাছ থেকেই মতামতটি নিয়ে তারপরে আসলে এই জুলাই সনদটি বাস্তবায়ন হবে, এবং পরবর্তীতে যারা সংসদে যাবেন তারা এই বাস্তবায়ন করতে সংস্কারগুলো বদ্ধপরিকর থাকবে। এরকম একটা আলোচনার মধ্য দিয়ে কিন্তু মোটামুটিভাবে আমরা মধ্যাহ্ন বিরতিতে আমরা দেখেছি। তো সময় আরও লাগবে, রাজনৈতিক দলগুলোর নেতারা আরও পর্যায়ক্রমে তারা বের হবেন, তারা পরিষ্কার কিছু মতামত দেবেন। সর্বোপরি শেষে একেবারে বৈঠক শেষে যখন একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে, তখনই এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত শুরু হবে তদন্ত কাজ, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। আর অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ হবে আগামীকাল। 24-এর গণ আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর চড়াও হন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5ই আগস্ট সরকার পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে। সংশোধন হয় ট্রাইব্যুনালের আইন। তবে প্রজ্ঞাপন জারি করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকে অন্তর্বর্তী সরকার। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যখন নানামুখী আলোচনা ও বিতর্ক, ঠিক তখনই দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরুর উদ্যোগের কথা জানালেন চিফ প্রসিকিউটর। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এ সময় উঠে আসে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3টি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচারের প্রসঙ্গ। কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন, সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে।
এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সহ 3 জনকে। পরে তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 1। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রায় পাশে থাকবে জাতিসংঘ। বিএনপি নেতাদের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আর বাংলাদেশে নির্বাচনকে যারা ঠেকাতে যাবে তারা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রবিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আলোচনায় উঠে আসে বাংলাদেশের চলমান পরিস্থিতি, নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রাসহ নানা প্রসঙ্গ। বৈঠকের পর গণমাধ্যমকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে নির্বাচনের প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে জাতিসংঘের সমর্থন বজায় থাকবে। আর বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন গোয়েন লুইস। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ। রোহিঙ্গা পরিস্থিতি অনেক শোচনীয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এক নাগরিক সমাবেশে যোগ দিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বলেন, দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে, দেশের সংকট তত বাড়বে, গণতন্ত্র তত প্রশ্নের সম্মুখীন হবে, সার্বভৌমত্ব তত প্রশ্নবোধক হবে। এবং আমাদের কথাটা যে সঠিক, এতদিনও তো সবার বোঝা উচিত। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে এই গণহত্যাকারীদের, লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের উঠতে হবে, ঠেকাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বানও জানান তারা। আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আমিরুল ইসলাম বুলবুল কথা বলছেন বিসিবিতে, আমরা যাচ্ছি সেখানে। হ্যাঁ, সেখানে এটা আমাদের হাতে কিছুই নেই, এটা নির্বাচন কমিশন। এবং আপনারা জানেন যে মাননীয় জজ বা ঢাকা আমাদের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেখানে তারা গিয়েছে, সেটা আমাদের হাতে কিছু করার নেই। আমরা সবাইকে বোঝাবো হাউ ইম্পর্টেন্ট ইজ ক্রিকেটার্স এবং বাংলাদেশের ক্রিকেট। ইলেকশন তো ইলেকশনই, আমাদের কিছু জায়গা আছে, একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি, তিনি হচ্ছেন জেলার সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে এবং 3 জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। সো এই 3 জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 36 বগুড়া 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, এই কারণে আমাদের এই ভেতরে বা বিকল্প ব্যবস্থা করে এই আয়োজনটি শুরু করতে যাচ্ছি। স্বাগত আবারও আপনাকে।
CSRMDBC ইলেকশন এক্সপ্রেসে। আমাদের সঙ্গে আপনি অবশ্যই বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কি সাবেক সংসদ সদস্য এই আসনটি থেকে। তো সেক্ষেত্রে আপনার সেই যে কাজকর্মগুলো করেছেন সাধারণ জনগণের জন্য, সে কারণে কি দল আপনাকে মনোনয়ন দেবে কিনা? ইনশাআল্লাহ, কারণ আমি 2018 সালে মনোনয়ন পেয়েছিলাম। আমি 2001 থেকে 6 সাল পর্যন্ত এই জনগণের নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছি। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং তার নির্দেশনা মতো, এবং তাকে আমি আমার সোনাতলা এবং সারিকান্দির প্রায় সবগুলো ইউনিয়নে তাকে আমি নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং তিনি আমার এলাকা সম্পর্কে কাজ সম্পর্কে জানেন, এবং তার নির্দেশনা যে কাজগুলি হয়েছে 5 বছরে, আমার বিশ্বাস গত 16 বছরে তার 10 ভাগ কাজও হয়নি। আমরা ওই এলাকায় নদী ভাঙ্গন হলো আমাদের মূল সমস্যা। সেই সমস্যাগুলির জন্য আমরা 7 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ করেছিলাম সারিয়াকান্দির। সেই সারিয়াকান্দি পুরা 1 ইঞ্চিও নদী ভাঙে নাই। আজকে আমাদের ওই সোনাতল থেকে সারিয়াকান্দি পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা, তার মধ্যে আমি 7 কিলোমিটার করেছি। আমার 2006 সালে সবার কাছে প্রতিষ্ঠিত ছিল যে আমরা এই কাজটুকু যমুনা নদীর ভাঙ্গন থেকে আমরা রক্ষা করব, কিন্তু আমরা 2006 সালের 7 সালের সেই 111-এর পরে সেই কাজগুলি সম্পন্ন করতে পারি নাই। আমরা দেখেছি গত 17 বছরে এই এলাকার মানুষের জন্য আওয়ামী লীগ কোনো কাজ করে নাই, যার কারণে এই নদী ভাঙ্গন সমস্যাটি ওইভাবে রয়ে গেছে। আমার নির্বাচনের প্রথম প্রতিশ্রুতি থাকবে এই যমুনা নদীর ভাঙ্গন থেকে টেকানি থেকে আরম্ভ করে আমার গোসাইবাড়ি পর্যন্ত প্রতিটি জায়গায় আমি নদী ভাঙ্গনের স্থায়ী ব্যবস্থা নেব। এছাড়া আমি এই এলাকার মানুষের জন্য আপনার বাঙালি নদীর উপর ব্রিজ করেছি, বা এই ব্রিজগুলি আরও সম্প্রসারণ করে সোনাতল এবং সারিকান্দি চাহিদা মোতাবেক তাদের চাহিদা অনুযায়ী আমি প্রতিশ্রুতি দিয়েছি, সেই অনুযায়ী আমি ব্রিজ করব। এছাড়া আমরা যে রাস্তাগুলি করেছি মোকামতলা থেকে টেকানি হয়ে সারিয়াকান্দি হয়ে বগুড়া পর্যন্ত, এই রাস্তাগুলি আমরা 4 লেনে রূপান্তরিত করতে চাই। আমরা মনে করি যে বাঁধের উপরে দিয়ে যদি আমরা এই রাস্তাগুলি আমরা 4 লেনে রূপান্তরিত করতে পারি, তাহলে আমরা এটা যমুনা নদীর সঙ্গে আমরা সম্পৃক্ত করতে পারি ওই রাস্তার সঙ্গে, তাহলে এই মূল সড়কটি যেটা রংপুরের কাছে সেটার সঙ্গে গাড়ির চাপ যেমন কমবে, তেমনি এই এলাকার মানুষ সহ উত্তরাঞ্চলের সকল মানুষ এই বাইপাস হয়ে এইখানে হয়ে আপনার মহাসড়কে আপনার বগুড়া, গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের লোকজন এই রাস্তায় যেতে পারবে। পাশাপাশি আপনার এই যমুনা নদীর একটা পরিবেশ বান্ধব হবে। এই যমুনা নদী একটি আপনার কক্সবাজারের মতো একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হবে। এই এলাকার মানুষের ভাগ্য ফিরে আসবে, এলাকার মানুষের অর্থ, ব্যবসা বাণিজ্য সব কিছুতে তাদের উন্নত হবে। এই আসনটিতে আরেকজন হ্যাভি ওয়েট প্রার্থী রয়েছে বিএনপির, এবং কি জামাতও রয়েছে। কতটা চ্যালেঞ্জ হতে পারে যদি আপনাকে না দেওয়া হয়, তাকে দেওয়া হয়, সেক্ষেত্রে এক হয়ে কাজ করবে কিনা? আমি যে কোনো মানুষ, আমাদের 2008 সালে আমাকে ছাড়া অন্যজনকে দিয়েছিল, তিনি হেরে গেছেন। কারণ মানুষের প্রত্যাশিত প্রার্থী যদি না হয়, মানুষ তখন সেইভাবেই তার প্রদত্তর দেয় ভোটের মাধ্যমে। আমার বিশ্বাস আমি 2018 সালে যে জাতীয় নির্বাচন যে নমিনেশন পেয়েছিলাম, সেই নমিনেশনের প্রেক্ষিতে আমি মনে করি যে বিএনপি, আমি যেমন এমপি হিসেবে যে কাজগুলি করেছি, সেই এমপি কাজ করার পরে আমি এই 17 বছরে সকল মামলাগুলি আমি এই প্রায় 200টি মামলার আমি কাজ করেছি। এর যত টাকা পয়সা বিভিন্ন মানুষের যেখানে যে অবস্থায় তারা সহযোগিতা চেয়েছে সহযোগিতা দিয়েছি। সকল মানুষ একটা অভিভাবক হিসেবে এই 17 বছর আমাকে সকল ক্ষেত্র থেকে আমার যখন যে সহযোগিতা করেছি এখনও আমি করে যাচ্ছি। আমার বিশ্বাস আমি নিরবিচ্ছিন্নভাবে মানুষের জন্য যেভাবে কাজ করতেছি, নেতাকর্মীদের যেখানে সহযোগিতা চাচ্ছে সেভাবে কাজ করছি। সেই কাজগুলি মানুষ মূল্যায়ন করে আমার প্রতি মানুষ আজকে এই যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ, এই যে বৃষ্টি আজকে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির কারণে দেখেছেন আপনি বাইরে আমরা করতে পারিনি, কিন্তু অন্তত এখানে 3000 লোকের একটা আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এই 3000 লোকের প্রিপার দেখেন আপনি বাইরের কত লোক আপনার বাইরে দাঁড়িয়ে আছে। আজকে এই হল ভর্তি হয়ে গেছে, বাইরে অন্তত 2000 লোক দাঁড়িয়ে আছে। আজকে আপনার কাছে আপনি দেখে যান যে এলাকার মানুষ। জামাত রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা? আমাদের এইখানে আমি মনে করি যে এই এলাকায় বিএনপির এলাকা, এই এলাকায় বিএনপিকে মানুষ ভালোবাসে, এবং আমার বিশেষ করে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি যে কাজগুলি করেছি, যেই কাজগুলির কথা বললাম, এবং আমরা যে কাজগুলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই সময় আমরা কাজ করতে পারি নাই। আমার নেতার সামনে দাঁড়িয়ে আমি নেতাকে বসে রেখে যে কাজগুলি প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন করতে চাই, এবং সেই বাস্তবায়ন করলে এলাকার মানুষ আগামী
যতদিন এই বিএনপি আছে, দেশ আছে, এই বিএনপিকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে না। সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাকে ভোট দেবে? অবশ্যই সনাতন ধর্ম এখানে দেখেন আমার আশেপাশে অন্তত এখানে প্রায় 1 শতাধিক সনাতন ধর্মের লোকেরা এখানে এসেছেন। তারা উন্মুখ হয়ে আছে আমাদের জন্য কাজ করার জন্য এবং তারা অত্যন্ত সন্তুষ্ট আমাদের উপর। এবং আমি শুধু ব্যক্তি হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য নই। আমি আমার কাজ দিয়ে আমি প্রমাণ করেছি যে এলাকার মানুষের যে কোনো উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে চলাঞ্চলের, বিশেষ করে যেমন আমার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার নেতা তারেক রহমানের সামনে দাঁড়িয়ে যে আমি চলাঞ্চলের জন্য একটা পুলিশের পরিদর্শন কেন্দ্র করতে চাই, সেটা পরের দিকে আওয়ামী লীগ আর করতে করে নাই। আমরা মনে করি যে আমার নেতা যেই তার দূরদর্শিতা, সেই দূরদর্শন উনি যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী এবং তার যে আমার ব্যাপারে যে এই কাজগুলির ব্যাপারে রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আপনি কাজ করে যাবেন, সেই প্রত্যাশাই রাখছে সাধারণ জনগণ এই আসনটি থেকে। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের। ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলা অস্থিতিশীল করা হয়েছিল, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। গোয়েন্দা সমস্যার সময় কড়া নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। গাজার দিকে এগিয়ে চলছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসান্স। গাজা উপকূলের অনেকটা কাছাকাছি থাকায় বাড়ছে ইসরায়েলি সেনাদের আক্রমণের আতঙ্ক। এ জাহাজেই রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। 120 ঘণ্টা ধরে 96 জন অধিকার কর্মীকে নিয়ে এগুচ্ছে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ কনসান্স। আলোকচিত্রী শহীদুল আলম ফেসবুক পোস্টে জানান, বর্তমানে জাহাজটি গাজার খুব কাছাকাছি রয়েছে। ছোট নৌযানগুলোর সাথে থাকায় গাজায় পৌঁছাতে একদিনের চেয়ে একটু বেশি সময় লাগবে। অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে 300-রও বেশি ন্যাশনাল গার্ডের সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে অঙ্গরাজ্যটিতে। মূলত গত কয়েকদিন ধরে অবৈধ অভিবাসীদের ধরতে শহর জুড়ে অভিযান চালাচ্ছে রাজ্যটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ করছিল স্থানীয়রা। এতে পুলিশের গুলিতে নিহত হন এক নারী। এরপরই সেনা মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। আর এ পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর। এদিকে পোর্টল্যান্ডে 200 সেনা মোতায়েনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে অরিগনের ফেডারেল আদালত। রায় বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ সংবিধান লঙ্ঘনের পাশাপাশি রাজ্যের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। কাল বিসিবি নির্বাচন হবে কিনা সেই সংশয় ছিল, তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় আবার জমে উঠেছে নির্বাচনের মাঠ। সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশে 15টি ক্লাব পেয়েছে গ্রিন সিগন্যাল। একই সঙ্গে ভোট হতেও আর বাধা থাকলো না। কিন্তু নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকদের একাংশ তাদের দাবি থেকে নড়েনি এক চুলো। ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু ডিবিসি নিউজকে বলেছেন, নির্বাচন পেছানো নতুন তফসিল ঘোষণা না করলে তারা কোনো লিগেই অংশ নেবেন না। আলোচিত 15 ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। চেম্বার আদালত থেকে রায় এসে গেছে। এই 15 ক্লাবের কাউন্সিলরশিপকে কেন্দ্র করেই বিসিবি নির্বাচনে হয়েছে সব জলঘোলা। সেই ক্লাবগুলো অবশেষে নির্বাচনে থাকছে। যে 15টি ক্লাবকে নির্বাচন কমিশন পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিল এবং যাদের অন্তর্ভুক্তিটা হাইকোর্ট বিভাগ 30 সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। তবে জটিলতা অন্য জায়গায়। এই ক্লাবগুলোর নিষেধাজ্ঞার কারণে ঢাকার ক্লাব সংগঠকদের একটা বড় অংশ করছে নির্বাচন বয়কট। শুধু তাই নয়, ঢাকার ক্লাব ক্রিকেটে অংশ না নেয়ারও হুমকি দিয়েছে তারা। 15 ক্লাবের নির্বাচনে অংশ নিতে আর বাধা না থাকলেও ক্লাব সংগঠকরা তাদের দাবিতে অনড়। পুনরায় তফসিল ও নির্বাচন পেছানো এই দাবির মূল অংশ। নির্বাচন স্থগিত চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপিও দিয়েছেন। 15টা ক্লাব যে দিছে, ঠিক আছে, ফাইন, দিয়ে দিছে, কিন্তু আমরা তো অলরেডি উইথড্র করছি। পুনঃ তফসিল ঘোষণা করতে হবে, কারণ আমরা তো অনেকেই উইথড্র করছি এই 15টা ক্লাবের জন্য। আবার পুনঃ তফসিল হবে, পুনঃ তফসিলে আবার নির্বাচন করতে হবে। কারণ হলো আমাদের এখানে
অনেকেই তো মানে উইথড্র করছে, সবাই উইথড্র করছি আমরা। 2 দফায় ভোটার তালিকা প্রকাশ, বিতর্কিত 15 ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের অনুমোদন, এরপর হাইকোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা, প্রার্থীদের মনোনয়ন উত্তোলন, প্রার্থিতা প্রত্যাহার, আবার মনোনয়ন পেয়েও নির্বাচন বর্জন, সব মিলিয়ে নানা নাটকীয়তায় ভরপুর বিসিবির নির্বাচন। সবশেষে 25 পরিচালক পদের বিপরীতে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 23-এ। এর মধ্যে সিলেট, খুলনা ও বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হতে যাচ্ছেন আসিফ আকবর সহ 6 পরিচালক, যাদের নেই কোনো প্রতিদ্বন্দ্বী। সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হওয়ার কথা। 3 ক্যাটাগরিতে মোট 23 পরিচালক বেছে নেওয়ার জন্য ভোট প্রয়োগ করবেন 141 ভোটার। যদিও দুপুর নাগাদ ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে বিসিবি থেকে মেলেনি কোনো তথ্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েকদিনে বৈরী আবহাওয়ায় দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে কাঁচামরিচের দাম। দুর্গাপূজার 6 দিন ছুটির পর গতকাল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়, তবে থেমে থেমে বৃষ্টির কারণে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। খালাসের অপেক্ষায় শত শত ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। এদিকে দুর্গাপূজার কারণে ভারত থেকে মরিচ আমদানি কয়েকদিন বন্ধ থাকায় বেড়েছে দাম। ময়মনসিংহে খুচরা বাজারে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকায়। এছাড়াও রাজশাহী, চাঁদপুর ও যশোরে বাড়তি কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় বেশিরভাগ ক্ষেতে পানি জমে নষ্ট হয়েছে মরিচ গাছ, ফলে মরিচের উৎপাদন কম হয়েছে। ইসলামী ব্যাংকে চট্টগ্রাম কেন্দ্রিক অবৈধ নিয়োগ বাতিল এবং সারা দেশ থেকে মেধাভিত্তিক সৎ এবং যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ব্যাংকের গ্রাহক ফোরাম। রবিবার সকালে রাজধানী দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, 2017 থেকে 2024 সালের মধ্যে এস আলম গ্রুপ ইসলামিক ব্যাংক দখলের পর চট্টগ্রামের পটিয়া সহ ওই অঞ্চলের 7,224 জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে 4,500 জনের বেশি পটিয়ার বাসিন্দা এবং অযোগ্য। তারা বলেন, এতে ব্যাংকের শৃঙ্খলা এবং সেবার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা জানান, অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর মাধ্যমে পরীক্ষার আয়োজন করেছিল ব্যাংক, কিন্তু ওই পরীক্ষায় 4,971 কর্মকর্তা অংশ নিতে অস্বীকৃতি জানায়। অংশ নেয় মাত্র 414 জন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ 400 কর্মকর্তাকে চাকরিচ্যুত করে এবং 4,971 জনকে OSD ঘোষণা করে। বক্তারা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্য প্রার্থীদের পুনর্নিয়োগের আহ্বান জানান। ছুটির পর সূচক এবং শেয়ারের দর বৃদ্ধি দেখা গেছে দেশের উভয় পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে প্রতিটি সূচক এবং বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনভর সূচকের উত্থান দেখা গেছে। দিন শেষে 3টি সূচকই ছিল ইতিবাচক ধারায়। জিএসএ প্রধান সূচক এক্স 31 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5,447 পয়েন্টে। তবে এদিন লেনদেন কমেছে ডিএসইতে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয় 617 কোটি টাকা, যা আগের কর্মদিবসের তুলনায় 80 কোটি টাকা কম। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 183টির, কমেছে 147টির এবং দাম অপরিবর্তিত রয়েছে 65টির। এদিন দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সূচকটি 7% বেড়ে দাঁড়িয়েছে 1,149 পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়ে 192টি প্রতিষ্ঠানের মধ্যে 101টির দাম বেড়েছে, দাম কমেছে 72টির এবং অপরিবর্তিত রয়েছে 19টির দর। রেমিটেন্স নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। পুরনো নির্দেশনা একত্র করে নতুন মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা কার্যকর থাকবে আগামী 1 বছর। এই সার্কুলারে রেমিটেন্স প্রক্রিয়াকে সহজ, স্পষ্ট এবং সময় উপযোগী করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এতে অন্তর্ভুক্ত হয়েছে ভ্রমণ খাতে ব্যয়, ব্যক্তিগত রেমিটেন্স, মুনাফা এবং লভ্যাংশ প্রেরণ, প্রাতিষ্ঠানিক লেনদেন, বীমা এবং পুনঃবীমা এবং আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের মতো গুরুত্বপূর্ণ খাত। বিশেষভাবে এবার যুক্ত হয়েছে ডিজিটাল কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেনের আপডেট নির্দেশনা, যা বিশ্বব্যাপী পরিবর্তিত পেমেন্ট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে আমদানি, পরিশোধ এবং পরিবহন সেবা খাতের রেমিটেন্সের বিধান এই সার্কুলারে অন্তর্ভুক্ত নয়।
দেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিট। সকালে রাজধানী গুলশানে সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মানব সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিজনেস হাবে পরিণত করার সুযোগ তৈরিতে কাজ করছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার। 6 থেকে 8 অক্টোবর 3 দিনের বিজনেস সামিটে দুই দেশের ব্যবসায়ী নেতা, নীতি নির্ধারক, অর্থনীতিবিদ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি পণ্য, আইটি, ডিজিটাল, ফাইন্যান্স এবং পাটজাত পণ্যের বিপুল সম্ভাবনা আছে সৌদিতে। এ সময় সৌদি নেতারা বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষি শিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি এবং সেমিকন্ডাক্টর খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী। রাজধানী বনানী শেরাটন হোটেলে মঙ্গলবার 3 দিনের বিজনেস সামিট উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা। মাল্টিপল সেক্টরে কিন্তু সৌদি আরবে পৃথিবীর বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট আছে এবং ব্যবসা আছে, সেই তুলনায় আমাদের সাথে কিন্তু খুবই কম। সেই কারণে আমাদের মনে হয় আমরা এই মুহূর্তে সৌদি বাংলাদেশ চেম্বারের ফোকাসটাই থাকবে সৌদি আরব এবং বাংলাদেশ। আমাদের দেশটা এমন একটা জায়গায় আছে, এখান থেকে আমরা জনশক্তিকে ডাইরেক্টলি ইউজ করে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে পারি। ফাঁকি দেওয়ার রাজস্ব পুনরুদ্ধার এবং কর ফাঁকি প্রতিরোধে মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য দেশের সব কর অঞ্চলে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল আইআইসিআর কার্যক্রম শক্তিশালী করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। সকালে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এনবিআর জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইআইসি টিম তদন্ত কার্যক্রম শুরু করবে। তদন্ত শেষে কর ফাঁকি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম এনবিআর এর নির্দেশনা অনুযায়ী ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রমাণিত রাজস্ব ফাঁকির ক্ষেত্রে আইনি ব্যবস্থা এবং রাজস্ব পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেবে। প্রতিটি কর কমিশনকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে আইআইসির কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি এবং আদায়ের তথ্য সংকলন করে পরবর্তী মাসে 10 তারিখের মধ্যে এনবিআর এ পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। দেশে মুদ্রা বাজারে খুব বেশি হেরফের নেই আজ দেশে ব্যাংকগুলোতে। মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 165 টাকা আর ব্যাংক কিনছে 157 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছ থেকে ব্যাংক বিক্রি করছে 142 টাকা আর কিনে 137 টাকায়। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 80 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। প্রথম 2 মাসে এলসি বেড়েছে 8.28%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে 1148 কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থ বছরের তুলনায় 88 কোটি ডলার বা 8.28% বেশি। এই এলসি বেশি বেড়েছে ভোগ্যপণ্যের উপর ভর করে। ভোগ্যপণ্যে 99 কোটি ডলারের এলসি হয়েছে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায়, যা 9.14% বেশি। আর মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে 26 কোটি 41 লাখ ডলারের, আগের একই সময়ের তুলনায় 0.72% বেশি। কিন্তু মধ্যবর্তী পণ্যের এলসি খোলা 11.62% কমে 66 কোটি 59 লাখ ডলারে দাঁড়িয়েছে। পেট্রোলিয়ামে 3.07% বেড়ে হয়েছে 144 কোটি ডলার। শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি খোলা 7.72% বেড়ে 403 কোটি ডলার হয়েছে। আর সামান্য পণ্যের এলসি আর অন্যান্য পণ্যের এলসি 19.78% বেড়ে হয়েছে 361 কোটি ডলার। কখনো কখনো পরিবেশের বিপর্যয় হতে পারে বাণিজ্যের জন্য একটি নতুন দুয়ারের উন্মোচন। যেমন ধরুন, পরম্পরাগতভাবে সুয়েজ খালের মধ্য দিয়ে চীনের জাহাজ ইউরোপ যাতায়াত করলেও এবার তারা বেছে নিচ্ছে উত্তরমুখী আর্কটিক পথ। কারণ অন্য যে কোনো অঞ্চলের তুলনায় 4 গুণ দ্রুত গতিতে গলছে আর্কটিক অঞ্চলের বরফ। আর এই পদক্ষেপকে দেখা হচ্ছে পোলার সিল্ক রোড প্রকল্পের অংশ হিসেবে। আর এর মধ্য দিয়ে চীনের বাণিজ্যের সম্ভাবনা আরও বাড়ছে। দর্শক, ডিবিসি বিজনেস এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।